শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন নিয়মিত। কি ধরনের শিক্ষার্থীদের দ্বারা? খুব ভালো ছাত্রদের দ্বারা, খুব অ্যাক্টিভ ছাত্রদের দ্বারা। আমরা যারা জনগণ তারা আসলে আন্দোলনে কতটা উদ্বেলিত হয়ে নিজেদের চরিত্র পরিবর্তন করেছে সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আন্দোলন নিয়ে কোনো কথা নেই, শুরু থেকেই শিক্ষক ছাত্রদের কি সম্পর্ক ছিল না ছিল আমরা একেবারে আরো 50 বছর আগে থেকে জানি। এখন নতুন করে কি তৈরি হলো, কি এমন ঘটলো যে জন্য সবাইকে একসাথে হতে হলো, সেই জিনিসটা আমরা জানি কিনা। এমন কিছু হচ্ছে যেগুলো ভীষণ রকম ফোর্সফুল, ভীষণ রকম যারা যা ডিজার্ভ করে না সেই রকম। যেসব শিক্ষকরা আসলে অনেক ধরনের খারাপ ব্যবহার ডিজার্ভ করে, কার কাছ থেকে? শিক্ষকদের কাছ থেকে হতে পারে, যিনি তাদেরকে শাসন করছেন, হেড স্যার, শিক্ষা মন্ত্রণালয়। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যাকে শাসন করার ভার দেয়া হচ্ছে তিনি করছেন না, করছে অন্য কেউ, যাকে কিনা শিক্ষকদের কথা শোনার কথা সে না শুনে সে শাসন করতে যাচ্ছে। তো এই যে শাসন যে করবে সেই জায়গাগুলোর যে বদল হয়ে যাচ্ছে, ওলটপালট হয়ে যাচ্ছে, সেই জিনিসটা দেখছি কিনা আমরা, সেইটা দেখেই আসলে আমরা তাড়িত হয়ে এখানে এসেছি, আমার তাই মনে হয়। আমি সেই কারণে এসেছি, বাকিরা কি জন্য এসছেন জানি না। আর আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে হলো ডেইলি স্টারের একটা সংবাদ আমরা সেপ্টেম্বর 10 যেটা দেখছি যে 30% ইনক্রিজ। কিসের? যেসব ঘটনা ঘটছে লাঞ্ছনার, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন নিয়মিত। কি ধরনের শিক্ষার্থীদের দ্বারা? খুব ভালো ছাত্রদের দ্বারা, খুব অ্যাক্টিভ ছাত্রদের দ্বারা, খুব রাজনৈতিকভাবে যারা এখন এম্পাওয়ার্ড ফিল করছেন তারা, নাকি কোনো রাজনৈতিক শক্তিই নাই, আমরাই সব, সেই জায়গা থেকে এক ধরনের প্রণোদনা পাচ্ছি আমরা, আমি লিডার, আমি যে স্যারকে ধমক দিলে কেউ আমাকে কিছু বলবে না। আর ঘটনাগুলো কিন্তু শুধু শিক্ষক কেন্দ্রেই ঘটছে না, বাংলাদেশ ব্যাংকে আমার ছোট ভাই চাকরি করেন, সেখানের ঘটনা শোনেন। সেখানে 6 জন যে গভর্নর আছেন তাদের মধ্যে যেদিন ওনাদেরকে ঘাট ধরে নামানো হলো, পদত্যাগ করানো হলো, সেদিন কিন্তু টেবিলের উপরে ডিজিএম দাঁড়িয়ে গেছিলেন। আমার ছোট ভাই যেহেতু প্রত্যক্ষদর্শী ছিলেন, সে বলেছে ডিজিএম যে সারাদিন হুজুর হুজুর করতো সে গিয়ে তার টেবিলের উপরে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বললো তুই এখন পদত্যাগ করবি, বন্ধু মানুষ তো সেই জন্য তুই তোকারি। তো ওই ওই যে পরিস্থিতিটা তৈরি হলো, এবং যে 3 জন ওই দিন অফিসে উপস্থিত ছিলেন 3 জনই হচ্ছে পদত্যাগ করতে বাধ্য হলেন, 200 লোক দাঁড়িয়ে নাটকটা শুধু দেখলেন। সো আমরা যারা জনগণ তারা আসলে আন্দোলনে কতটা উদ্বেলিত হয়ে নিজেদের চরিত্র পরিবর্তন করেছি সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এরপরে আসি আমরা প্রথম আলোতে 40% মনে হচ্ছে ওনারা বলছেন যে শিক্ষকরা অভিযোগ দায়ের করছেন, আগে যা করেছেন আগের বছরগুলোতে যা হয়েছে, এইবার আন্দোলনের পরে 40% বেশি অভিযোগ দায়ের করছেন। খুব ভালো কথা, নির্যাতিত হয়েছি সেটা বলতে পারছি, ভালো তো। আগে নির্যাতিত হয়েছে বলতে পারিনি, অভিযোগও দায়ের করিনি, অত সাহস ছিল না, কারণ এসে ডলা খাবে, ডলা খাওয়ার ভয়ে আগে কিছু করিনি। এখন তো ভালো পরিস্থিতি, 40% মানুষ, 40% শিক্ষক সাহস খেয়ে শিক্ষার্থীর হাতে মারধর খেয়ে নির্যাতিত হয়ে আমি অভিযোগ তো করতে পারছি, কার কাছে অভিযোগ করতেছি, এরপরে কি হয়েছে সেগুলো কিন্তু নিউজ পেপারে নেই। আমি অভিযোগ দায়ের করতে গিয়ে আসলে পুলিশদেরকে পেয়েছি কিনা, বা যার কাছে দিয়েছে অথরিটি তার কাছে আসলে কাউকে পেয়েছে কিনা, এবং তার পরিবর্তে কোনো আমার পক্ষে কিছু ঘটেছে কিনা, সেগুলো কিন্তু কোথাও খুঁজে পাবেন না। সো পরিস্থিতি আসলেই খুবই গড়বড়ে। কে কোথায় থেকে সবাই মিলে করবো এগুলো ভেগ কথাবার্তা, আমি একদম এগুলোতে বিশ্বাসও করি না। আর আমার নিজের জীবনে আমি মনে করি যে আসলে অ্যাকশন ওরিয়েন্টেড কিছু করা খুব কলিজা লাগে। এই 30-40 জন এসে বসলাম, হ্যাঁ নিজেদের দুঃখ কষ্টগুলো বললাম, অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম, তারপরে কি? আমি কিছু দেখতে পাই না, আমি ভেরি ফ্রাস্ট্রেটেড। এই সময়ে আমি শুধু ওইটুকু দেখতে পাই যে আমি আমার বাচ্চাকে মানুষ করার জন্য প্রত্যেকদিন সকালে বলছি কিনা যে এইটা করা ঠিক, এইটা করা ঠিক না, এটা তুমি করতে পারো কিন্তু আসলে করা উচিত না, তোমার গায়ের জোরে হয়তো পারবে কিন্তু এরপরে কি, তোমার শিক্ষার্থী তোমাকে আবার নির্যাতন করবে। সো এই যে নির্যাতনের যে একটা শৃঙ্খল এবং চেইন, সেটাকে আমরা কি আসলে পুনরাবৃত্তি করব কিনা, বা কোন আচরণটা ঠিক, আমি আমার নিজের বাচ্চাকে মানুষ করার চেষ্টা করছি, দ্যাট ইজ মাই অ্যাকশন।
সো আপনারা কে কোথায় থেকে কার কোন দায়িত্ব আপনারা পালন করছেন পেশাগত জায়গায়, নিজের জায়গায়, ব্যক্তিগত পর্যায়ে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার পরিচিত একজন আছেন আমার গ্রামে, ওনার হাতে রোজ আমি দেখি নিত্য নতুন মোবাইল ফোন। কোথায় পান? একদিন জিজ্ঞেস করলাম, ভাইয়া বলেন না। ওনার ছেলে মোবাইল চোর, তার পকেট থেকে মোবাইল চুরি করে আনেন এবং উনি সেগুলো বেশ আনন্দ করে, যেটা তার পছন্দ হয় চুরি করা মোবাইল থেকে একটি উনি নিয়ে ওটি ব্যবহার করেন, পরের দিন আবার নতুন। সো আমার অভিভাবক যদি এমন হই যে অনৈতিক আচরণকে আমরা আসলে রিপ্রোডিউস করার সুযোগ দিতে থাকি এবং আমিও সেই ভোগের অংশ হই, সেই জিনিসটা যদি হয়, তাহলে আমাদের শুধরাবার কোনো, যত আইনই আমরা পাশ করি না কেন, আইন প্রয়োগ করা সে আর এক চ্যালেঞ্জ। আর আইনের যারা আসলে প্রয়োগ করবেন তাদের চরিত্র, এইগুলো বিষয় যেমন ভাবনার আছে। আর ছেলেরা যেটা বলল, মেয়ে দেখতে পাচ্ছি না একজনও, ছেলেরা যেটা বলল যে কি বাণিজ্য, টাকা নাই, বেতন পাচ্ছেন না, সেগুলো আসলে দেখবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার ওখানে আমার ছেলে যেখানে পড়ে সেখানে 7,000 স্টুডেন্ট, একে স্কুল ধনিয়া, 7,000 স্টুডেন্ট, সেইখানে 4 লক্ষ টাকা লাগে একজন শিক্ষকের সেখানে শিক্ষক হয়ে নিজে আবির্ভূত হতে, আর তারপরে উনি বেতন পান 9,000 টাকা। সো ওনাকে তেমন করে যে দোষ দিতে পারবেন যে কেন উনি মানে করবেন না, অন্য বাণিজ্য করবেন না, কেন উনি মন দিয়ে, এবং ছেলেরা যেটা নোটিস করেছে যে ভোর 6টা থেকে 11টা পর্যন্ত ক্লাস করিয়ে তারপর যখন 12টায় ডে শিফটে আবার ছেলেদেরকে পড়াতে ওনারা শুরু করেন, তারা খুবই ক্লান্ত থাকেন। বাট ওই ক্লান্তি দূর করার জন্য আমাদের কার নিজের জায়গা থেকে কি করবার আছে, এই জিনিসগুলো আসলে চট করে বলবারও কিছু নাই, আজকালের মধ্যে সমাধানেরও কিছু নাই। আমার কাছে মা হিসেবে মনে হয় শুরুটা এমনভাবে করি যে নিজের সন্তানটাকে মানুষ করি, বুঝাই, এবং সে যাতে একটা ভালো সিটিজেন হয়ে বড় হয়, ভালো মানুষ হয়ে বড় হয়, এইটুকু দিয়ে শুরু করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।